Welcome to the first video lecture of Bionest Learning of class 11. তোমাদের সবাইকে প্রথমে আমি কংগ্রাচুলেট করছি সাকসেসফুলি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছো এবং এই ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে তোমরা প্রত্যেকেই চাইছো ভালো স্কুলে সায়েন্স নিয়ে পড়বার জন্য এবং তোমাদের ভবিষ্যতে তোমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে যার মতন কোনো একটা লাইন চুজ করবে। এবার একজন এডুকেশন হিসাবে বা তোমাদের শিক্ষক হিসাবে আমাকে তোমাদের যে পরামর্শ দেওয়া উচিত তার প্রথম হিসাবে তোমাদের একটাই কথা বলতে চাই যে 11 and 12 এই দুটো সিলেবাস খুব টাফ সিলেবাস এবং খুব যথেষ্টই বড় সিলেবাস। এই সিলেবাসটার প্রত্যেকটা সিকোয়েন্স যদি আমরা ভালো করে না পড়ি তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভবিষ্যতে যেগুলো থাকবে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেটা দিয়ে আমরা এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আমরা অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো সাবজেক্টে ঢুকতে পারবো, সেটা ডাক্তারি হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা ডিগ্রি কোর্স হতে পারে, যে কোনো পরীক্ষা হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে যেতে গেলে কিন্তু তোমাদের 11 এবং 12 এই দুটো পার্টকে যথেষ্ট মনোযোগ সহকারে যথেষ্ট সিরিয়াসলি পড়তে হবে। যে প্রবলেমটা ছাত্ররা প্রথমে এসে ফেস করে এটা হচ্ছে মাধ্যমিকের সিলেবাসের পরেই উচ্চ মাধ্যমিকের একটা হিউজ সিলেবাস। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি, তোমরা জ্ঞানেন্দ্রিয় পড়েছো, এই জ্ঞানেন্দ্রিয়তে তোমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন পড়েছো। এই মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠনই তোমরা আবার পড়বে ক্লাস 12-এ হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবৃত্তীয় বা মানব শারীরবিদ্যাতে। খুব স্বাভাবিক নিয়মে এই ক্লাস 12-এর পরই তোমরা নিট পরীক্ষা, সর্বভারতীয় নিট পরীক্ষার মাধ্যমে তোমরা ডাক্তারিতে এন্ট্রান্স নেবে। তাহলে যে ছেলেটি বা যে মেয়েটি ডাক্তার হতে যাবে তাকে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে হিউম্যান বডি সম্বন্ধে। তাহলে এই হিউম্যান বডি সম্বন্ধে যদি তাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলেই তারা কিন্তু সেখানে গিয়ে এই তাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে অ্যাকোয়ার করতে পারবে, ধরতে পারবে। তাহলে তোমাকে যদি এই সাবজেক্টিভ নলেজটাকে রাখতে হয় তাহলে কিন্তু তোমাকে 11-এ প্ল্যান্ট ফিজিওলজি, অ্যানিমাল ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যা বা প্রাণী শারীরবিদ্যা সম্বন্ধে জানতে হবে। তুমি যদি প্রাণী শারীরবিদ্যা খুব ভালো করে জানো তাহলেই কিন্তু তুমি ব্রেনের স্ট্রাকচার সম্বন্ধে বা ব্রেনের সব কিছু সম্বন্ধে জানতে পারো। আমার তোমাদেরকে কাজ হচ্ছে গাইড করা, কিন্তু পড়তে তোমাদেরকে হবে, জানতে তোমাদেরকে হবে। সেই জানার পথে যেটুকু বাধা সেটুকু কাটিয়ে উঠতে আমরা তোমাকে সাহায্য করব বা আমি যতখানি চেষ্টা করব, আমি যতখানি জানি আমি তোমাকে সেরকমভাবে এগিয়ে যেতে সাহায্য করব। আজকে এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা কতগুলো ইম্পর্টেন্ট বিষয় একটু আলোকপাত করব। আশা করছি যে জিনিসগুলো তোমাদের বলবো তোমরা যদি সেই জিনিসগুলো ফলো করো তোমরা অবশ্যই একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আসো আমরা সেই জিনিসগুলো এবার দেখে নিই। তাহলে পরে আমরা দেখি ক্লাস 11। ক্লাস 11-এ বায়োলজি চ্যাপ্টারে, বায়োলজি বা জীবনবিজ্ঞান যে অধ্যায় রয়েছে, জীবনবিজ্ঞানের মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে, টোটাল 5টা অধ্যায় রয়েছে, 5টা চ্যাপ্টার বা 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বা ইকুয়ালি গুরুত্বপূর্ণ। প্রত্যেক কটা চ্যাপ্টারকে আমাদের ভালো করে পড়তে হবে, কারণ প্রত্যেক কটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তোমরা মাধ্যমিকে যে ইন্টেন্সিটির কোশ্চেনগুলো পেয়েছিলে বা মাধ্যমিকে যে গুরুত্ব সম্পন্ন কোশ্চেনগুলো পেয়েছিলে, উচ্চ মাধ্যমিকে বা 11-এ কিন্তু তোমাদের সেই প্রশ্নের গুরুত্ব বাড়বে, প্রশ্নের ডেপথ বাড়বে, প্রশ্নের কনসেপ্ট বাড়বে, প্রশ্নের মধ্যে খুঁটিয়ে করার প্রবণতা বাড়বে। তাই তোমাদেরকেও প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়তে হবে, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, তাহলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দিতে পারবে। তাহলে টোটাল 5টা চ্যাপ্টার আমাদের আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি, বা আমরা বলতে পারি যে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, বা বাংলায় যেটাকে আমরা বলি
জীববৈচিত্র্য। 2 নম্বর চ্যাপ্টারে আমাদের কি আছে? স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। এটাকে আমরা বাংলায় কি বলবো? উদ্ভিদ ও প্রাণীর শারীরস্থানিক গঠন। 3 নম্বর চ্যাপ্টার আমার কি আসবে? থার্ড চ্যাপ্টার আমার আসবে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচন্ড কনসেপচুয়াল এবং প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মানে এর হচ্ছে কোষ গঠন ও কার্য। 4 নম্বর অধ্যায় কি? প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যা। 5 নম্বর হচ্ছে অ্যানিমাল ফিজিওলজি বা প্রাণী শারীরবিদ্যা। এই টোটাল আমাদের 5টি চ্যাপ্টার, 5টা অধ্যায়। এই 5টা অধ্যায়ের মধ্যে আমার অনেকগুলো সাব ডিভিশনস আছে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমার সাব ডিভিশন আছে। আমি তোমাদের যখন ভিডিওগুলো বলবো, এক একটা অধ্যায়ের শুরুতে আমি দুটো জিনিস তোমাদের ক্লিয়ার করব। একটা হচ্ছে সেখানে কি ধরনের প্রশ্ন আসবে, কত মার্কসের প্রশ্ন আসবে এবং তার মধ্যে সিলেবাসটা কি আছে। তোমাদেরকে কিন্তু প্রত্যেককে নিজের সিলেবাস সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আমি পড়ে গেলাম, প্রচুর পড়ে গেলাম, কিন্তু সেখান থেকে আলটিমেটলি কিছুই প্রশ্ন এলো না, এটা কিন্তু আমার আমার কিন্তু পরিশ্রমটা বিফলে গেল। তার মানে আমি কখনোই এটা বলতে চাইছি না যে তুমি পড়বে না। হ্যাঁ, তুমি পড়বে। তোমার শ্বসন বলা আছে, তোমার শ্বসনে কতগুলি এটিপি তৈরি হয় বলা আছে, কতগুলি এটিপি ধ্বংস হয় সেটা বলা আছে, কিন্তু তোমাকে কখনোই সেই এটিপি তৈরি বা ধ্বংসের মলিকুলার মেকানিজম বলা নেই। অতএব তুমি সেই মলিকুলার মেকানিজমটা পড়ে সময় নষ্ট করবে না। তোমাকে যখন ওই এটিপি সিনথেসিসটা পড়বে তখনই তোমাকে জেনে নিতে হবে যে কি মলিকুলার মেকানিজম এটা হয়। কারণ তুমি মনে রাখবে, অতিরিক্ত পড়া ভালো, তাতে নিজের জ্ঞান বৃদ্ধি হয়, কিন্তু সর্বভারতীয় পরীক্ষাতে কিন্তু তোমার সেইখান থেকে কোনো প্রশ্ন আসবে না। তাই তোমাকে, তার মানে কি আমি স্যার পড়বো না, শুধু যেটুকু সিলেবাস আছে আমি সেটুকুই পড়বো, তার বাইরে একদম পড়বো না? না, একদমই নয়। তুমি তার বাইরেও পড়বে, কিন্তু সেই পড়াটাকে তোমাকে এমনভাবে গুছিয়ে নিয়ে পড়তে হবে যাতে এক্সট্রা করে আমাকে না পড়তে হয়। আমাকে সেল, তার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দেওয়া আছে। সেলের একটা অ্যাবনর্মালিটি হচ্ছে ক্যান্সার। আমি ক্যান্সার পড়লাম, আমি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার তখন পড়ে নিলাম, আলাদা করে আমি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার পড়লাম না। আমি যখন সেল সাইকেল ডিসরাপশন হয়ে ক্যান্সার হচ্ছে আমি তখনই ক্যান্সারটা পড়ে নিলাম। কী কী ক্যান্সার হয়, প্রত্যেকটা ক্যান্সারকে ডাক্তারি ভাষায় কী বলে, এগুলো পড়ে নিলাম। আমি কখনোই আলাদা করে এই ক্যান্সারের কনসেপ্টটা নিয়ে কিন্তু পড়াশোনা করলাম না। তাতে আমার কি হলো, আমি ক্যান্সারের সম্বন্ধে আমার একটা সুস্পষ্ট ধারণা হলো। আমি অতিরিক্ত বিষয়ে, কৌতূহলী বিষয় হিসেবে আমি জানতে পারলাম ক্যান্সার ক ধরনের এবং প্রত্যেকের ডাক্তারি নাম কী এবং কী করে সেগুলোকে ডায়াগনোসিস করা যায়। আমাকে এক্সট্রাও পড়তে হলো না, আমি তার সঙ্গে সঙ্গে পড়ে নিলাম। দেখবে তোমাদের প্রত্যেকটা বইতে ঠিক এইরকমভাবেই কিন্তু চ্যাপ্টারের কন্টেন্টগুলোকে সাজানো আছে, কোথাও এক্সট্রা করে কন্টেন্ট দেওয়া নেই। ওই চ্যাপ্টারের কন্টেন্টের মধ্যে ওটাকে এমনভাবে বলা আছে যে চ্যাপ্টারটা পড়তে গেলে বা ওই সাবজেক্টটা পড়তে গেলে তোমাকে পুরোটাই পড়তে হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ বলতে পারি, অ্যানিমাল ফিজিওলজিতে তোমাদের রয়েছে জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে তোমার চোখ রয়েছে, আবার তুমি যখন নার্ভ পড়বে তখনও তোমার চোখ পড়তে হবে, কারণ অপটিক নার্ভগুলো তোমাকে ফাংশন জানতে হবে। তাহলে তুমি যদি যখন জ্ঞানেন্দ্রিয়টা পড়বে, চোখটা পড়বে, তখনই যদি তুমি অপটিক নার্ভের ফাংশনটা জেনে নাও, তাহলে ওই জায়গায় ওইখানটা তোমাকে আর এক্সট্রা করে পড়তে হচ্ছে না। তুমি বলবে স্যার ওটা তো আমার চ্যাপ্টারের মধ্যে রয়েছে। হ্যাঁ,
রয়েছে, কিন্তু এটাও তোমার পড়ার মধ্যে রয়েছে। তুমি চোখ পড়ছো কিন্তু তুমি অপটিক নার্ভের ফাংশন পড়ছো না, তাহলে কিন্তু তোমার পড়াটা অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু সিলেবাস বলছে অপটিক নার্ভের ফাংশন যদি তুমি পড়ো তাহলে তোমার সেটা এক্সট্রা পড়া হচ্ছে। এবার তুমি কি করবে? তাহলে এই জাতীয় বিষয়গুলো তোমাকে একটু জেনে রাখতে হবে। এই বিষয়গুলো জানার জন্যই আমাদের এই ভিডিও, তোমাদেরকে সাহায্য করার জন্যই আমাদের এই চ্যানেল, যাতে করে তোমরা বুঝতে পারো। ক্লাস 11-এ আমাদের যে 5টা চ্যাপ্টার আমরা দেখলাম, এই 5টা চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেইটা এবার আমরা দেখব। তোমাদের ক্লাস 11-এ মোট 70 নম্বরের লিখিত পরীক্ষা। দ্যাট মিনস 70 মার্কস অফ পেপার ফর থিওরিটিক্যাল এক্সাম। থিওরির জন্য 70 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার এই যে 70 নম্বরের থিওরি হবে, এখানে আমাদের থিওরি পেপার, এই থিওরি পেপারে টোটাল দুটো ভাগ বা দুটো সেকশন থাকবে। একটাকে আমি বলবো সেকশন 1 বা বিভাগ ক। এই ক বিভাগে তোমাদের টোটাল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। যেটাকে আমরা বলি ভেরি শর্ট কোয়েশ্চেন। এটা হবে 1 মার্কসের। কটা আসবে? 14। তার মানে আমার টোটাল 14টা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে 1 মার্কসের। এবার আমার আসছে সেকশন 2 বা বিভাগ খ। এই বিভাগ খ-এ আমি টোটাল 4টে ভাগ পাবো। একটা হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এটা থাকবে টোটাল ভেরি শর্ট যে আনসার টাইপ, মানে তোমার অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন তো বিভাগ কয় বা সেকশন 1 থাকছে। এবার বিভাগ খ, এখানেও আমার ভেরি শর্ট কোয়েশ্চেন থাকবে টোটাল 1 মার্কসের 4। এবার আমার আসবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এই শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের মার্কস থাকবে আমার টোটাল 2। তাহলে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আমার আছে 2 নম্বরের কোয়েশ্চেন থাকতে হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটার পূর্ণমান হচ্ছে 10। এটা 10টা প্রশ্ন আমাদের কাছে থাকবে। 1 নম্বরের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে, মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন, এখানে তোমাকে কোনো একটা উদাহরণ জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কোনো একটা শূন্যস্থান পূরণ হিসেবে দিতে পারে, তোমাকে কোনো একটা পার্টসের নাম জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কোনো একটা ফাংশনের নাম জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কোনো একটা ইনসিডেন্টের নাম জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কোনো একটা ডিসকভারের বা আবিষ্কর্তার নাম জিজ্ঞাসা করতে পারে, সাল জিজ্ঞাসা করতে পারে, কেন তিনি বিখ্যাত এটা জিজ্ঞাসা করতে পারে। 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেখানে তোমাকে একটা সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, কোনো একটা বিশেষ কিছুর একটি বিশেষ কার্য জিজ্ঞাসা করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাকে হয়তো বললো অক্সিনের একটি কার্য বর্ণনা করো, তাহলে অক্সিনের কার্য তো অনেকগুলো আছে, তা তোমাকে জানতে হবে সেই অনেকগুলোর মধ্যে কোন 2টি কার্য লিখলে আমি এখানে 2-এ 2 পাবো। সাধারণত অক্সিনের সমস্ত কাজগুলি ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকেই নাম্বার দিয়ে থাকি, কিন্তু তোমাকে এমন 2টি কাজ লিখতে হবে যে 2টি কাজ অক্সিন ছাড়া অন্য কোনো হরমোন করে না, তাহলেই হবে সেটা অক্সিনের বিশেষ কার্য। তাহলে সেই রকম ভাবে তোমাকে এখানে উত্তরটা দিতে হবে। তোমাকে কোনো একটি সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, কোনো একটি সূত্র জিজ্ঞাসা করতে পারে, সেইটাও তোমাকে এখানে 2 নম্বরে সেরকম ভাবে গুছিয়ে লিখতে হবে। এরপরে আমার আসে আবার শর্ট কোশ্চেন। এর পূর্ণমান হচ্ছে 3। এটি 27 নম্বরের প্রশ্ন আমাদের কাছে আসে। 4 নম্বরের মানে 4টি কোয়েশ্চেন, 10 নম্বরের মানে
এখানে থাকবে কটি কোশ্চেন থাকবে, এখানে 4টি কোশ্চেন থাকবে, এখানে কটি কোশ্চেন থাকবে, 5টি কোশ্চেন থাকবে, এখানে কটি কোশ্চেন থাকবে, 9টি কোশ্চেন থাকবে। এই 3 নম্বরের প্রশ্নতেও তোমাকে সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, বৈশিষ্ট্য জিজ্ঞাসা করতে পারে, সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, ছোট্ট করে কোনো একটি প্রসেস বা পদ্ধতি জিজ্ঞাসা করতে পারে, বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই কার্যটি কোন পদ্ধতির মাধ্যমে হয়, সেই পদ্ধতিটির বিশেষ বৈশিষ্ট্য লেখো। তোমাকে ফ্লোচার্ট বা রেখচিত্রের মাধ্যমেও জিজ্ঞাসা করতে পারে, তোমাকে একটা ছবি আঁকতে দিতে পারে, ছবি আঁকতে দিয়ে সেই ছবির একটি বিশেষ অংশ চিহ্নিত করতে দিতে পারে। এরপরে আসে আমাদের লং আনসার টাইপ কোশ্চেন। এই লং আনসার টাইপ যে কোশ্চেন থাকে এর পূর্ণমান হচ্ছে 5। এটা আমার কাছে আসবে 15 নম্বরে, তার মানে 3। এটা আমার কাছে আসবে 15 নম্বরে, তার মানে 3টি। এই 5 নম্বরের প্রশ্নটা আমার বড় প্রশ্ন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকা জাতীয় প্রশ্ন আসতে পারে, কোন একটি বিশেষ কিছু সম্বন্ধে টিকা লেখো, কোনো একটি বিশেষ পদ্ধতি লেখো, একটি ছবি চিহ্নিত চিত্র সহ চোখ মানে অক্ষির ছবি অঙ্কন করো, চিহ্নিত চিত্র সহ মস্তিষ্কের বিভিন্ন অংশ মস্তিষ্কের বিভিন্ন অংশে চিহ্নিত চিত্র অঙ্কন করে, এরকম বিভিন্ন ধরনের চিত্র আসতে পারে। তোমার ফাংশন আসতে পারে, তোমার কোনো এক্সপেরিমেন্ট আসতে পারে, যেমন বলতেই পারে প্রতিবর্তক ক্রিয়া সম্বন্ধে প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো, এইরকম। এই হচ্ছে সর্বমোট তোমাদের নাম্বার, তার মানে 14, 4, 10, 27, 15, সর্বমোট 70। এই 70 নম্বরে তোমাকে লেখা পরীক্ষা দিতে হবে। তাহলে এবার আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিরকম কিরকম প্রশ্ন আসে আমরা সেটা দেখি। কিরকম আমরা দেখি, টোটাল 70 নম্বরের মধ্যে তোমাদের কিরকম প্রশ্ন আসবে সেটা তোমরা দেখে নিতে। তাহলে আমার সর্বমোট হচ্ছে 70 নাম্বার থিওরি আর 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। এটার মধ্যে তোমার কিরকম কিরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকলে তোমরা জেনে নিলে। এরপর যখন আমি তোমাদের প্রত্যেক কটা চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টারের শেষে তো আমি বলেই দেবো কিরকম কিরকম প্রশ্ন আসে বা কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। যখন আমি তোমাদের চ্যাপ্টারটা পড়াবো সেইখানে কোনো একটি বিশেষ জায়গা থেকে যদি বেশি কোশ্চেন আসে আমি বলবো এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। তা তোমাদেরকে যখন ক্লাসটা ফলো করবে তখন তোমরা জিনিসটা দেখতে পাবে। বেশ, এবার আমরা দেখি যে আমরা প্রত্যেক কটা যে অধ্যায় দেখেছি, 5টা অধ্যায় দেখেছি, এই 5টা অধ্যায় থেকে আমরা কিরকম কিরকম প্রশ্ন দেখি সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, বা এটা আমরা বলছি জীবন ও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নিটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কারণ জীববৈচিত্র্য মানে তুমি বুঝতে পারছো এখানে তোমার অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং সমস্ত ধরনের প্ল্যান্ট এবং সমস্ত ধরনের অ্যানিমাল, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ম্যামাল, সমস্ত কিছু তোমার এখানে পড়তে হবে। তাদের প্রত্যেক কটি যে গ্রুপ ক্যারেক্টারিস্টিক ফিচার পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, ব্যতিক্রম বা এক্সেপশনাল কেসগুলো পড়তে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে তোমাকে একটা গ্রুপের বিশেষ কিছু সিস্টেম পড়তে হবে। যেমন আমি তোমাকে বলে দিই যে আর্থ্রোপোডার ক্ষেত্রে তাদের যে ট্রাকিয়া থাকে, শ্বাসনালী। আবার আমরা দেখতে পাই যে মোলাস্কার ক্ষেত্রে একটা ওদের মধ্যে ফিল্টার ফিডিং টেকনোলজি। এই যে পার্টগুলো থাকে যেগুলো বিশেষ করে সেই গ্রুপের নিজস্ব বৈচিত্র্য, নিজস্ব সেই বৈশিষ্ট্য, সেই নিজস্ব বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাকে পড়তে হবে, অ্যালং উইথ আদার ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ। সেই গ্রুপের অন্যান্য ফিচার পড়তে হবে। আমাকে দেখতে হবে কোনো একটি বিশেষ বস্তুকে বা বিশেষ প্রাণীকে আমি প্রাণী জগতের মধ্যে বা একটি উদ্ভিদকে একটি উদ্ভিদ জগতের মধ্যে কোন জায়গায় রাখবো, তার নির্দিষ্ট স্থান আমি কি করে নির্বাচন করব, বা নির্দিষ্ট স্থান আমি কি করে শনাক্তকরণ করব, উদ্ভিদটিকে আমি কি করে শনাক্তকরণ করব। আমি যে শনাক্তকরণ করেছি সেটা আমি আমার পরবর্তীকালে আমার ছাত্রদেরকে কি করে বলবো, এগুলো। তার মানে প্ল্যান্ট এবং অ্যানিমাল ট্যাক্সোনমি আমাকে পড়তে হবে। আমাকে অ্যানিমাল বা প্ল্যান্ট ট্যাক্সোনমিতে হার্বেরিয়াম
এর গুরুত্ব জানতে হবে, হারবেরিয়াম কি জানতে হবে, কেন আমরা হারবেরিয়াম করি। তার মানে বুঝতে পারছো এই জীববৈচিত্র্য যে অধ্যায়টা রয়েছে এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মধ্যে আমার প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। এটা অনেকগুলো সাব ডিভিশন, অনেকগুলো চ্যাপ্টারে সাব ডিভাইড করা আছে, এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু আমাদের যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন আমরা দেখি তাতে আমরা এখান থেকে নো কোয়েশ্চেন সেট অফ দ্য মার্কস 5 মার্কসের কোনো কোয়েশ্চেন এখানে সেট হয় না। আর সেকশন 2 এর শর্ট মানে ভেরি শর্ট কোয়েশ্চেন, আনসার টাইপ কোয়েশ্চেনের মধ্যেও আমার এখানে সেট হয় না। তার মানে আমি এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের লং কোয়েশ্চেন বা সেকশন 2 এর এই দুটো আমি যদি ভালো করে লিখে দিই তোমরা বুঝতে পারবে। সেকশন 2 এর ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন হয় না, আর লং আনসার টাইপ কোয়েশ্চেন আমার সেট হয় না। তার মানে 5 নম্বরে কোনো সেট হবে না, আর 1 নম্বরের কোনো কোয়েশ্চেন সেকশন 2 থেকে হবে না। কিন্তু সেকশন 1 থেকে যেখানে আমার ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আছে, সেকশন 1 এর ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু আমার কোয়েশ্চেন সেট হবে অ্যারাউন্ড 1 নম্বরের 2 কোয়েশ্চেন আমার এখানে থাকতে পারে। 1 নম্বরের 2 কোয়েশ্চেন আমার এই চ্যাপ্টার 1 ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম থেকে আমার থাকবে। তাহলে এই যে 2 কোয়েশ্চেন আমি করব, এই 2 কোয়েশ্চেন আমার কোথা থেকে আসবে এটা খুব ডিফিকাল্ট টু বি অ্যানাউন্সড। আমি কি করে বুঝবো কোথা থেকে আসবে? প্রচুর শর্ট কোয়েশ্চেন হয় এখান থেকে, প্রচুর শর্ট কোয়েশ্চেন হয়। তাই আমাকে এই চ্যাপ্টারটা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ করে পড়তে হবে। এবার যে দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। তার মানে উদ্ভিদ ও প্রাণীর সাংস্থানিক গঠন বা উদ্ভিদ ও প্রাণীর সারিস্থান। এখানেও কিন্তু সেকশন 1 থেকে আমার ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আসবে। এখানেও কিন্তু আমার ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আসবে অ্যারাউন্ড 3টের কাছাকাছি আমার ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আসবে। সেকশন 2 থেকে সেকশন 2 তে কি আছে? শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, শর্ট আনসার টাইপ কোশ্চেন হায়ার মার্কসের আছে, তারপর লং কোশ্চেন আছে। তার মানে এখানে আমার ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আমি এখান থেকে পাবো। কটা পাবো? আমি এখান থেকে পাবো একটি কোশ্চেন আসবে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন সেকশন 2 এর। তারপরে শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 মার্কসের আসবে একটি, 2 মার্কসের কটি আসবে? তার মানে 2 মার্কসের মানে যেখানে ডেফিনেশন ইত্যাদি ইত্যাদি আছে, 2 মার্কসের আমার আসবে একটি কোশ্চেন। তারপরে শর্ট আনসার টাইপ কোশ্চেন আসবে 2 মার্কসের একটি। এটা মার্কস বোধহয় লিখলে একটু সুবিধা হয় তোমাদের, ঠিক আছে আমি লিখে দিচ্ছি। 1 মার্কস কটা আসবে? একটি। 2 মার্কস কটা আসবে? একটি। এবার আমার আসছে আবার শর্ট আনসার টাইপ কোশ্চেন, মার্কস হচ্ছে 3 মার্কস। 3 মার্কসের কোশ্চেন আমার এখানে কটা আসবে? এখানে 3 মার্কসের কোশ্চেন আসবে আমার 2। তাহলে 1 মার্কসের এলো একটা, 2 মার্কসের এলো একটা, 3 মার্কসের এলো 2। তাহলে 1 2 এর 1 3, 6 আর 3 এর 9, 9 এর 1 10, আমার 10 হয়ে গেল। এবার 10 11 12 কোশ্চেন হলো। এরপর আমার আসছে লং আনসার টাইপ কোশ্চেন অফ 5 মার্কস। এটা এখানে সেট হবে না। তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে আমার কোনো রকম কোশ্চেন সেট হচ্ছে না। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে আমার কোনো লং আনসার টাইপ কোশ্চেন হচ্ছে না। তাহলে এর টোটাল মার্কস কত হচ্ছে? তাহলে
তাহলে টোটাল মার্কস কত হচ্ছে দেখো, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 3 মার্কসের কটা আসবে বললাম, 3 মার্কসের কোশ্চেন কটা আসবে বলেছি, 3 মার্কসের মানে 1 মার্কসের কোশ্চেন কটা আসবে বলেছি 3টে, তাহলে হলো আমার 3, এখানে 1 মার্কসের কোশ্চেন আসবে 1, এখানে 2 মার্কসের কোশ্চেন আসবে 1 2, এখানে আমার আসবে 3 মার্কসের কোশ্চেন আসবে 2, তার মানে 6, আর 5 মার্কসের কোশ্চেন আমার আসবে না। তাহলে কত হলো 3 2 5 আর 1 6 6 6 12, তাহলে চ্যাপ্টার 2 থেকে আমার সর্বসাকল্যে 12 নম্বরের কোশ্চেন আসবে। এবার হচ্ছে 3 নম্বর অধ্যায় বা 3 নম্বর চ্যাপ্টার, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কোষের গঠন ও কার্যাবলী। হলো এই কোষ বা মানে এটা এরকম হতে পারে কোষ গঠন ও কার্যাবলী বা কোষের গঠন ও কার্যাবলী, যাই হোক সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। এখান থেকে তাহলে আমার সেকশন 1 বা বিভাগ ক থেকে আমার কটা আসবে, বিভাগ ক হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, কত 1 মার্কসের, 1 মার্কসের কটা আসবে আমার, এখান থেকে আসবে আমার দুটো কোশ্চেন এলো, তাহলে 1 মার্কসের কোশ্চেন এখান থেকে আসবে দুটো। এবার আসি সেকশন 2, সেকশন 2 এর প্রথম হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেট হবে না এখানে, আমরা সেল স্ট্রাকচার এন্ড ফাংশন থেকে কোনো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন পাবো না, ঠিক আছে। তারপরে আসবে কি শর্ট আনসার টাইপ কোশ্চেন, কত মার্কসের, এখানে লিখে দিই এটা অফ 1 মার্কস, কোনো কোশ্চেন হবে না। এবার শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 2 মার্কস, শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 2 মার্কস কটা আসবে, শর্ট আনসার টাইপ কোশ্চেন এখানে আমার আসবে একটা। এবার আসছে শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 3 মার্কস, এটা আবার কটা আসবে, এখানে আসবে আমার দুটো। এবার আসছে লং আনসার টাইপ কোশ্চেন, কত মার্কস, লং আনসার টাইপ কোশ্চেন হচ্ছে 5 মার্কস। আমরা আগেরটায় কিন্তু লং আনসার টাইপ কোশ্চেন পাইনি, কিন্তু এখানে আমরা লং আনসার টাইপ কোশ্চেন পাবো কটা, একটা। তাহলে আমার টোটাল কত হলো, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন হচ্ছে আমার দুটো, তার মানে 2, সেকশন 2 এর ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আমার নেই, শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে আমার একটা মানে 2, 3 মার্কসের কোশ্চেন আছে দুটো, তার মানে 6, আর 5 মার্কসের কোশ্চেন আছে একটা, তার মানে 5, তাহলে 6 আর 2 8 আর 2 10 আর 5 15, তার মানে এখান থেকে টোটাল চ্যাপ্টার 3 কোষের গঠন ও কার্য থেকে আমার 15 মার্কসের একটা কোশ্চেন সেট হবে। এবার আমরা আসি 4th চ্যাপ্টার, প্ল্যান্ট ফিজিওলজি, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরবিদ্যা, ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ কনসেপ্ট ক্লিয়ারিং চ্যাপ্টার, ভীষণ ইজি। এখান থেকে আমার তাহলে সেকশন 1 ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 1 মার্কস, এটা কটা আসবে, এটা আমার আসবে 4টে, সব থেকে বেশি 4টে কোশ্চেন। এরপরে আসছে আমার সেকশন 2, এই সেকশন 2তে আমি পাচ্ছি কি, এখানেও ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, বা আমি পরবর্তীকালে তোমাদের বলবো যে সেকশন 1 এর ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনটা কীরকম হয়, জেনারেলি এটা এমসিকিউ টাইপ হয়, যেটা পরে যখন আমি বলেছি কি যখন আমি চ্যাপ্টার পড়াবো তখন প্রত্যেকটা কোশ্চেন কীরকম আসে আমি বলে দেবো, এখন ওই ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এমসিকিউ এই হিসাবে মনে রাখো। এখানে আমার 1 মার্কসের কোশ্চেন আসবে, 1 মার্কসের কোশ্চেন আসবে, 1 মার্কসের কোশ্চেন আসবে, তার মানে আমি আসলে বলতে চাইছি সেকশন 2 আর সেকশন 1 এর এই যে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, এই ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা আমার এমসিকিউ হবে
আর এটা আমার নর্মাল কোয়েশ্চেন, এমসিকিউ হতে পারে, নর্মালও হতে পারে, জেনারেলি এটা নর্মাল কোয়েশ্চেন হয়। তাহলে এটা আমার কটা আসবে? এটা আমার আসবে একটা। ঠিক আছে, তারপরে আসছে কি শর্ট আনসার টাইপ কোশ্চেন। শর্ট আনসার টাইপ কোশ্চেন, এই শর্ট আনসার টাইপ কোশ্চেন কত? 2 মার্কসের। 2 মার্কসের, এই 2 মার্কসের যে কোশ্চেন গুলো থাকে, এই 2 মার্কসের কোশ্চেনটা আমার প্ল্যান ফিজিওলজিতে কটা আসবে? প্ল্যান ফিজিওলজিতে আসবে একটা। প্ল্যান ফিজিওলজিতে আসবে একটা। বেশ, এবার আসছি আবার শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 3 মার্কস। 3 মার্কসের যে কোশ্চেন গুলো থাকে সেটা আমার এখানে কটা আসবে? এটা আসবে এখানে দুটো। এবার আসছি আমরা লং আনসার টাইপ কোশ্চেন অফ 5 মার্কস। এই যে 5 মার্কসের কোশ্চেন, এটা আমার এখানে আসবে একটা। তাহলে টোটাল আমার এখানে কত নাম্বার এলো দেখে নিই আমরা একবার। 4, এটা আসবে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 6, তারপরে আসবে 5। তাহলে 6 আর 4 10, আর 2 12, আর 1 13, 13 আর 5 18। তাহলে মোট 18 নম্বরের প্রশ্ন আমার আসবে প্ল্যান ফিজিওলজি থেকে। এবার আসি আমরা 5th চ্যাপ্টার, আরেকটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, অ্যানিমাল ফিজিওলজি। বা প্রাণী শারীরবিজ্ঞান। ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ কনসেপ্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। এখানেও দেখি আমরা সেকশন 1, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন 1 মার্কসের। 1 মার্কসের কোশ্চেন আমি আগেই বলেছি, এটা হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনটা কটা আসবে? 3টে। হলো, এবার সেকশন 2, এখানে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 1 মার্কস। 1 মার্কসের কোশ্চেন, এটা এমসিকিউ হতেও পারে, নাও হতে পারে। এটা কটা আসবে? এটা আসবে 2টো। এবার আমার আসছে শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের। 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন আমার কটা আসবে? একটা। তারপরে একটা আসবে আমার। তারপরে আসছে আবার শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 3 মার্কস। শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ 3 মার্কস। 3 মার্কসের শর্ট আনসার টাইপ কটা কোশ্চেন কটা আসবে? দুটো। এবার আসছে আমার লং আনসার টাইপ কোশ্চেন অফ 5 মার্কস। এটা আমার আসবে কটা? একটা। তাহলে এবার যদি আমরা এর টোটাল মার্কস দেখি, তাহলে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 3টে, তারপরে আসছে আমার দুটো, 1 মার্কসের দুটো, তারপরে আসছে 2 মার্কসের একটা, তারপরে আসছে 3 মার্কসের দুটো, তারপরে আছে 5 মার্কসের একটা। তাহলে 5 আর 4 6 আর 4 10, আর 3 13, 13 আর 5 18। তাহলে এখানেও আমার 18 নম্বরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা টোটাল যে মার্কসগুলো পাই। 1 থেকে 7, 2 থেকে 12, 3 থেকে 15, 4 থেকে 18, 5 থেকে 18, টোটাল 70 নাম্বার। এই যে 70 নম্বরে টোটাল প্রশ্ন হলো, এটাই তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন। এবার আমি তোমাদের বলবো যে তোমাদের কি কি বই ফলো করতে। জীবন বিজ্ঞানের বিভিন্ন বই বাজারে অ্যাভেলেবেল, বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের। সমস্ত বইগুলি ভালো, প্রত্যেক কটা বই যথেষ্ট যত্ন সহকারে লেখা। প্রত্যেক কটা বই দেখবে টিভি নাম্বারের একটা বই পাওয়া যায়, যেটা সিলেবাস অনুযায়ী লেখা এবং নিটের জন্য কিছু লেখা। যেহেতু তোমরা এখন সবে ক্লাস 11-এ উঠছো, এখন থেকে তোমাদের নিটের যদি প্রিপারেশন নাও, তাহলে পরে তোমরা দেখবে যে তোমরা অনেক কিছু পারছো না। তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অন্তত জানুয়ারি মাস থেকে নিটের প্রিপারেশন নেওয়া শুরু করো। এই কটা মাস তোমরা 11-এর বেশ কিছু চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবে। তাহলে বাংলা মিডিয়ামে যারা পড়ছো, তারা যে বইগুলো ফলো করবে, সেই বইগুলোরই অনেক ইংলিশ ভার্সানও আমরা পাই। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি যে ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান, অথবা সাঁতরা প্রকাশনী জীবন বিজ্ঞান,
যুবমিদ্যা সাঁতরা আছে, চট্টোপাধ্যায় মিদ্যা সাঁতরা আছে, প্রান্তিকের জীববিদ্যা আছে 11 ক্লাসে, যেটা আমরা দেখতে পাই সাধারণত চট্টোপাধ্যায় ভট্টাচার্য সাঁতরার লেখা। এছাড়া আমরা দেখতে পাই বর্ধন সেন ভক্তর একটি বই, বর্ধন সেন ভক্তর একটি বই। এই বর্ধন সেন ভক্তর বইটা অনেক পুরনো বই, কিন্তু এই বইটাতেও আমরা অনেক কিছু পাই। সাধারণত সাঁতরা প্রকাশনী আর ছায়া প্রকাশনী বইটা বেশি করে ফলো করা হয়। ম্যাক্সিমাম স্কুলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এই সাঁতরা এবং ছায়া প্রকাশনীর বইটা ফলো করে। মনে রাখবে, তোমরা টিভি নাম্বার দেওয়া যে বই, টিভি নাম্বারের সিলেবাস অনুসারে যে বইগুলো লেখা, সেই বইগুলোই কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য লাগবে। কারণ এই টিভি নাম্বার ছাড়া যে বইগুলো আমরা পড়ি, যে নিটের জন্য, নিটের প্রিপারেশনের জন্য আমরা এই বইগুলোরই আবার ডিটেলস আমাদের থাকে, সেগুলো আমাদের পড়তে হবে। সেক্ষেত্রে আমি বলবো, ডিটেলস যে বইটাতে থাকে সেক্ষেত্রে আমি বলবো সাঁতরা প্রকাশনীর যে জীবন বিজ্ঞান বই আছে, সাঁতরা, ডক্টর সাঁতরার লেখা, সেই বইটা তোমরা নিটের জন্য ফলো করতে পারো। যারা পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট আছো যারা বাংলায় পড়াশোনা করছো এবং তারা হয়তো এই সাঁতরা প্রকাশনী বা ছায়া প্রকাশনী বাংলা বইটাই কিনবে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সাঁতরা প্রকাশনী যে ডক্টর সাঁতরার লেখা যে বইটা রয়েছে সেই বইটা তোমরা ফলো করো। ডক্টর সাঁতরার লেখা যে বইটা রয়েছে সেই বইটা তোমরা ফলো করো, সেইটার ডিটেলস যেটা রয়েছে সেটা, অথবা প্রান্তিকের জীববিদ্যা তোমরা ফলো করো। তোমরা সাঁতরা, ডক্টর সাঁতরা প্রকাশনী ডক্টর সাঁতরার জীববিদ্যা, অথবা প্রান্তিকের চট্টোপাধ্যায় ভট্টাচার্য সাঁতরার বইটা তোমরা ফলো করতে পারো। সেটা নিট প্রিপারেশনের জন্য তোমাদের বেশি করে কাজে লাগে। এছাড়াও নিটের জন্য প্রচুর ইংলিশ মিডিয়ামে বই আছে। তোমাদের যে নিটের জন্য যেটা সব থেকে বেশি দরকার লাগবে সেটা হচ্ছে এনসিইআরটির টেক্সট বুক। তোমাদেরকে এনসিইআরটির টেক্সট বুকটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। এনসিইআরটির টেক্সট বুকের বাইরে কিন্তু কোনো প্রশ্ন নিটে আজ পর্যন্ত সেট হয়নি। তোমাদের দেখে মনে হবে যে এই প্রশ্নটা এনসিইআরটিতে থাকতেই পারে না স্যার, কিন্তু আমি বলবো, আমি তোমাদের দেখিয়ে দেবো, যখন তোমাদের নিটের প্রিপারেশন করাবো আমি তোমাদের দেখিয়ে দেবো যে ওইটা এনসিইআরটির মধ্যেই উত্তরটা দেওয়া আছে। অনেক ক্ষেত্রে এনসিইআরটি থেকে লাইন তুলে ঘুরিয়ে প্রশ্ন করে, এনসিইআরটি থেকে ছবি তুলে প্রশ্ন করে। তাই যারা মনে করছো ডাক্তার হবে, ভবিষ্যতে নিট পরীক্ষা দেবে, তারা এনসিইআরটির 11 এবং 12 এই দুটো ভলিউমের বই কিনে রেডি হয়ে থাকবে। এই দুটো বই তোমাদের লাগবে লাগবে লাগবে। এছাড়াও আরো অনেক বই আছে। যারা নিটের প্রিপারেশন করছো, এই সাঁতরা বা প্রান্তিকের ডক্টর সাঁতরার বা ডক্টর চট্টোপাধ্যায়ের বই ছাড়াও আরো অনেক তোমাদের বই লাগবে, যে বইগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন ফিঙ্গার টিপস আছে, 32 ইয়ার্স কোশ্চেন অফ নিডস আছে আরিহান্টের, তারপরে তোমার ধরো ট্রুম্যানস বায়োলজি রয়েছে, যেটা তোমাদের ডিটেলস পড়াতে কাজে লাগবে। তোমাদের আরিহান্ট বা এমটিজির বিভিন্ন ধরনের প্র্যাকটিস পেপারের বই আছে, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, টপিক ওয়াইজ সলিউশন আরিহান্টের রয়েছে, খুব ভালো বই ওইগুলো। এগুলো তোমাদের পড়তে হবে। নিটের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা ফলো করতে হবে, এটা একটু মুছে দিলাম, তোমাদের একটু বলেই দিই যখন কথা প্রসঙ্গে উঠলো। নিটে যারা পড়ছো তারা জানুয়ারি মাস থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, জানুয়ারি থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলে তোমরা 3টে ধাপে বই পড়তে পারো। একটা হচ্ছে এনসিইআরটির টেক্সট বুক ফর 11 and 12 both, এনসিইআরটির টেক্সট বুক। এরপরে তোমরা চলে যাবে কোথায়? এরপরে চলে যাবে তোমার চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সলিউশন। এটা আরিহান্টেরও আছে আর এমটিজিওরও আছে, যে কোনো একটা তোমরা কিনে এটা সলভ করতে পারো। এরপরে তোমার আসবে 32 ইয়ার্স কোয়েশ্চেন উইথ আনসার। এবার এই যে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পড়ছো, এখানে প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে তোমার কোয়েশ্চেন আনসার করে সলিউশনগুলো দেওয়া থাকবে।
সেইটাকে তোমার স্ট্রেংথ করার জন্য এনসিইআরটি টেক্সট বইয়ের সঙ্গে তোমাকে পড়তে হবে ট্রুম্যানস বায়োলজি ভলিউম 1 ফর 11 অ্যান্ড ভলিউম 2 ফর 12। এটা তোমাকে আরো ইন্টেন্সিফাই করবে, আরো ডিটেইলিং আনবে তোমার পড়াশোনাতে। ট্রুম্যানস বায়োলজি, ট্রুম্যানস বায়োলজি ইজ এ ভেরি গুড বুক। এটা একজন জুলজিস্ট এবং একজন বটানিস্ট দুজনে মিলে কনসাল্ট করে বইটা লিখেছে। সো ইট ইজ এ কমপ্লিট বুক। এই বইটার উপর যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে অনেক ক্ষেত্রে তোমার আনসারের সলিউশন তুমি নিজে তৈরি করে ফেলতে পারছো। এই অনুযায়ী তোমাকে নিটের জন্য প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমার নিটের ক্ষেত্রে প্রিপারেশনটা স্বয়ংসম্পূর্ণ হবে।